আচ্ছা, আমরা আজকে ক্লাস 3 শুরু করব। 3 নম্বর ক্লাসে আমাদের টপিক দুইটা, কিন্তু এই দুইটা টপিকেরই অনেক সময় লাগবে আপনাদের শেষ করতে। আর আমরা আজকে 3 নম্বর ক্লাসে মোটামুটি থিওরিক্যাল যে পার্টগুলো, বিষয়গুলো সেগুলো কমপ্লিট করে ফেলবো, এবং নেক্সট ক্লাস থেকে এবং আজকের ক্লাস থেকেই মানে আজকের ক্লাসের শেষের অংশ থেকে আমরা প্র্যাকটিক্যালি কাজেও ঢুকে যাবো আর কি। থিওরিক্যালি ক্লাসগুলো মোটামুটি আজকেই শেষ পর্যায়ে। তো আমরা টপিকগুলোর মধ্যে আজকে প্রথম টপিক হচ্ছে হুইচ ডিজিটাল মার্কেটিং চ্যানেল উই শুড লার্ন অ্যান্ড হোয়াই। আমরা গত ক্লাসে বা ফার্স্ট ক্লাসে মেবি দেখাইছিলাম যে ডিজিটাল মার্কেটিংয়ের চ্যানেলগুলো কী কী। তো সেই চ্যানেলগুলো থেকে আমরা তো সব চ্যানেল এক্সপার্ট হইতে পারবো না, এটা সম্ভবও না। আর এটা আমাদের ক্যারিয়ারের জন্য ঠিকও না যে সব বিষয়ে এক্সপার্ট হওয়া। তো আমাদের যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং সেটাতে অনেক বেশি এক্সপার্ট হইতে হবে। তো আমরা কোন চ্যানেলটা আমরা শেখা উচিত বর্তমান পরিপ্রেক্ষিতে এবং কেন, সেই বিষয়গুলো আমরা জানবো এবং একটা সিলেক্ট করে সেই চ্যানেলটাই আমরা স্কিল ডেভেলপ করব। আচ্ছা, আর সেকেন্ড টপিকটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েশন অ্যান্ড সেট আপ। আমাদের যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের কাজ করার জন্য তারা আমাদের একটা ওয়েবসাইট দিবে, সেই ওয়েবসাইটের জন্যই মার্কেটিংটা করতে হবে। তো সেই ওয়েবসাইটটা আমরা যেহেতু এখন ক্লায়েন্টের কাজ করতেছি না, বা আমরা এখন ক্লায়েন্ট প্রথমেই পাবো না, তো আমাদের তো প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিস করার জন্য আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, সেটা ফ্রিতে করে দিব আপনাদের, এবং সেই ওয়েবসাইটটার মধ্যেই আপনারা প্র্যাকটিসগুলো করবেন। এই হচ্ছে আজকে দুইটা টপিক। তো আমরা সামনের দিকে আগাই। তো আমি গত ক্লাসগুলোর মধ্যে এই জিনিসটা আপনাদের দেখাইছিলাম যে ডিজিটাল মার্কেটিং চ্যানেলসগুলো কী কী। তো এই হচ্ছে আশেপাশে যেই অ্যাড মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিপিসি মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এই সবগুলো মিলাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের চ্যানেল। তো এই চ্যানেলগুলোর মধ্যে আমরা কোনটা শিখব বা কোনটা আমাদের শেখা উচিত, সেটা আমরা আজকে বের করব, বা সেটা আমরা আজকে জানবো, এবং কেন শেখা উচিত সেটাও ডিটেলসে জানবো। কারণ আপনার কোনো একটা স্কিল ডেভেলপ করার আগে সেটার ফিউচার সম্পর্কে বা সেটার যে পোটেনশিয়াল কেমন সামনে, সেটা জানাটা খুব জরুরি। কারণ আপনি যদি না জেনে সবাই যা শিখতেছে আমরা তাই শিখবো, এরকম যদি হয় তাহলে সেটা আপনার জন্য ইফেক্টিভ হবে না। আচ্ছা, তো এই চ্যানেলগুলোর মধ্যে আমি যেগুলো বলছিলাম এগুলোর মধ্যে যেমন সবগুলো আমি আলাদা আলাদা বলে বুঝাইছিলাম যে কোনটা কি। তো আমি এখান থেকে আস্তে আস্তে বাদ দিব যে কেন ওগুলো আমাদের শেখা। যেমন ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আমরা তো ইনফ্লুয়েন্সার হতে পারবো না। ইনফ্লুয়েন্সার হইতে হইলে যে যেমন লাইভ করতে হবে, মেয়েরা যেগুলো করে মেকআপ টিউটোরিয়াল বানাইতে হবে, মেকআপ ভিডিও বানায়, বা ওই যে শাড়ির লাইভ করে, বিভিন্ন যেগুলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে, যে আপনাদের 50,000 বা 1 লাখ 2 লাখ ফলোয়ার থাকবে, আপনারা অন্য মানুষের প্রোডাক্ট মার্কেটিং করে দিবেন, সেই ওখান থেকে টাকা পাবেন। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমাদের জন্য না, এটা প্রথমেই বাদ। তারপরে আসে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটাও ওয়ান কাইন্ড অফ ওরকমই। অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার প্রচুর পরিশ্রম করতে হয়, ব্লগ লিখতে হয়, ওয়েবসাইট বানাইতে হয়, তারপরে সেখানে ব্লগ লিখতে হয়, আর্টিকেল লিখতে হয়, সেই আর্টিকেলের মাঝখানে মাঝখানে লিঙ্ক ঢুকায় দিয়ে আপনার প্রোডাক্টের বা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক ঢুকায় সেখান থেকে অ্যাফিলিয়েট জেনারেট করা যায়। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনার ওই যে ব্রোকারের মতো, মানে আপনি একজনের প্রোডাক্ট সেল করে দিলেন, সে আপনাকে একটা কমিশন দিল। তো এই জিনিসটাও আমাদের এটা আগে অনেক ভালো কাজ করতে, এখনও যারা করতেছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এমন না যে এটা খুব খারাপ বা এখান থেকে আর্নিং খুব কম হয়, এখনও আর্নিং হয়। কিন্তু এখান থেকে যারা অলরেডি আগে পরিশ্রম করে সাইট বিল্ড করে এবং একটা মানে ডেভেলপ করে ফেলছে, একটা সাইট বা কিছু ব্লগ আর্টিকেল ডেভেলপ করে ফেলছে, তারা এটাতে এখন ভালো করতেছে। এখন নতুনদের এটাতে ভালো করাটা খুব ডিফিকাল্ট আর কি। আর এখান থেকে ভালো করতে হলে আপনার ব্লগ লিখতে হবে, আর্টিকেল লিখতে হবে, আপনার একজন প্রফেশনাল মানে একজন রাইটারও হইতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা তো এখানে কেউই মোটামুটি রাইটিংয়ে অত দক্ষ না, তাহলে এটাও আমাদের জন্য তেমন ইফেক্টিভ না। আর ইমেল মার্কেটিংটা অনেক টাফ বলতে, আপনাকে ক্লায়েন্টদের যেমন লিস্ট, ধরেন আপনি একটা বিজনেস কাজ পাইলেন একজন ক্লায়েন্টের, সেই ক্লায়েন্টের বিজনেসের ধরন অনুযায়ী সে বলবে যে আপনি আপনার যেই পটেনশিয়াল কাস্টমার বা টার্গেটেড কাস্টমার, সেই কাস্টমারদের ইমেলের খুঁজার লিস্ট বাইর করতে হবে। সেই ইমেলের লিস্ট থেকে তারপরে একজন একজন করে আপনাকে সেই ইমেল
সেন্ড করতে হবে, একটা মার্কেটিং মেসেজ পাঠাইতে হবে, সেখান থেকে হয়তো আপনি 500টা ইমেল পাঠাইলে 10জন খুইলা দেখবে বা 20জন খুইলা দেখবে, তারপর এখান থেকে 1-2জন রেসপন্স করবে। সেটাও অনেক একটা কি, ইমেল মার্কেটিং বাইরের কান্ট্রিতে অনেক পপুলার, এমন না যে পপুলার না, কারণ বলছি বাইরের মানুষ অনেক ইমেল ইউজ করে। তো এটাতে ক্যারিয়ার এখন বিল্ড করাটাও একটু টাফ হয়ে যায়, কারণ এটা আপনার কি বলে অনেক সময় দিতে হয় এখানে। ইমেল কালেক্ট করা, ইমেল সেন্ড করা, একটা ইমেল কাজ না করলে অনেক সময় দেখা যায় ইমেল ইনবক্সে যায় না, স্প্যাম ফোল্ডারে যায়, অনেক বিষয় আছে। আচ্ছা, তারপরে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা কি? কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আপনার ওই এক একটা কন্টেন্ট, যেমন ভিডিও কন্টেন্ট বা ইমেজ কন্টেন্ট, একটা কন্টেন্ট বানায় একটা প্রোডাক্টের উপরে বা একটা সার্ভিসের উপরে কন্টেন্ট মেক করে একটা মার্কেটিং করা। এটা অনেকটা আমি বলতে পারি যে টিভিতে যেই অ্যাডগুলা দেখেন এগুলা বেশিরভাগই কন্টেন্ট মার্কেটিং। যেমন একটা সুন্দর কি বলে, যেমন একটা প্রোডাক্টের জন্য ওরা বিভিন্ন কন্টেন্ট বানায়, মানে একটা গল্প তৈরি করে বা একটা নাটকের মতো তৈরি করে ছোট ছোট, তারপরে ওই কন্টেন্টটার মাধ্যমে ওর প্রোডাক্টের বিজ্ঞাপন দেয়। ওটা কন্টেন্ট মার্কেটিংটা ফেসবুকেও, সরি মানে আমাদের ডিজিটাল মার্কেটিংও সেম। আপনি একটা সুন্দর ভিডিও বানাইলেন আপনার প্রোডাক্টের উপরে বেস কইরা, বা একটা ইমেজ ডিজাইন করলেন, সেটার উপরে কন্টেন্ট মার্কেটিংটা করতে হয়। তো এই জিনিসটাও আমরা শিখবো না, কারণ এটা তো আমাদের আরও একটা বড় টিম লাগবে এটা করতে হলে, যেমন আমাদের ভিডিও এডিটর লাগবে বা গ্রাফিক্স ডিজাইনার লাগবে। তো এটাও একটা আমাদের জন্য ভালো অপরচুনিটি না। আর পিপিসি মার্কেটিংটা হচ্ছে গুগল অ্যাডসের সাথে জড়িত। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা তো আমরা ফেসবুক, গুগল অ্যাডস যা আছে সোশ্যাল মিডিয়া সব জড়িত। আর অ্যাড মার্কেটিংটা ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড এগুলোর সাথে জড়িত। আর এসইওটাও গুগলের সাথে জড়িত। তাইলে আমরা এখানে ম্যাক্সিমামই দেখলাম যে এই চ্যানেলগুলো বেশিরভাগ একটা হচ্ছে ফেসবুকের সাথে আর একটা হলো গুগলের সাথে জড়িত। মানে যে পিপিসি মার্কেটিং, এসইও এগুলো কিন্তু গুগল দিয়ে এই জিনিসগুলো করতে হয়, গুগলের সাথে জড়িত। তারপরে যে অ্যাড মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো গুগল প্লাস ফেসবুক সবগুলোর সাথে জড়িত। আমি আরও ভেঙে ভেঙে বোঝাবো যে কোনটা কোনটার সাথে রিলেটেড। তো এখন আমাদের কোনটা আসলে চুজ করা উচিত, আমরা কি শিখবো সেটা আমি আরেকটু ভেঙে বলি। আর হচ্ছে ধরেন একজন বিজনেসম্যান হিসাবেও যদি চিন্তা করেন, তাহলে আমাদের ধরেন নতুন বিজনেস দিলে আমাদের কোন মার্কেটিংটা আগে করা উচিত, আমরা এইখান থেকে এই চ্যানেলগুলো থেকে কোন চ্যানেলটা আমাদের আগে সিলেক্ট করা উচিত। তো যেই চ্যানেলটা ধরেন একটা বিজনেসের জন্য সিলেক্ট করা উচিত, বা যেই চ্যানেলটা একটা বিজনেসের জন্য ভালো কাজ করে, সেই চ্যানেলটাই যদি আমরা একজন ডিজিটাল মার্কেটার হিসেবে শিখি, তাইলে আমাদেরও কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কারণ কি, ওই চ্যানেলটা যেহেতু বিজনেসম্যানরা বেশি ইউজ করবে, তাহলে ওইটার কাজও তো অনেক বেশি থাকবে এবং ওটার ফিউচারের আপনার ওই স্কিলটার দামও বেশি হবে। তাহলে আমরা আরেকটু ডিপে দেখি যে কোন একটা নতুন বিজনেসম্যানের জন্য বা একটা মিডল সাইজ বিজনেসম্যানের জন্য বলেন বা লার্জ সাইজ বিজনেসম্যানের জন্য বলেন, কোন চ্যানেলটা ভালো কাজ করে। আচ্ছা, আমরা নেক্সটে যাই। আর এই জিনিসটা জানার জন্য যে কোন চ্যানেলটা ভালো কাজ করে একটা বিজনেসম্যানের জন্য, নতুন বিজনেসের জন্য, সেটা জানার জন্য একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা হচ্ছে সেটাকে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় বলি আরওআই। আরওআই হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মানে যেই বিজনেস আপনি যখন একজন ডিজিটাল মার্কেটিং করবেন, আপনার বিজনেসের জন্য মার্কেটিং করবেন, সেটা তো একটা ইনভেস্টমেন্ট হবে। মানে মার্কেটিংয়ের জন্য আলাদা একটা ইনভেস্টমেন্ট থাকে বা একটা বাজেট থাকে। আপনি ধরেন একটা অ্যাড চালাবেন, তো সেই অ্যাডের জন্য তো একটা বাজেট থাকবে, একটা ইনভেস্ট থাকবে। সেই ইনভেস্টটা যত করলেন সেখান থেকে কত রিটার্ন আসলো, সেটার একটা ক্যালকুলেশন আসে। এইটাকেই আমরা সংক্ষেপে আরওআই বলি, বা এটাকে ব্রড করতে গেলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলি। মানে আমার ইনভেস্টের রিটার্নে কত টাকা আমার ব্যাক আসছে সেটা। তো এইটা একটা সুন্দর ইকুয়েশন আছে, মানে ফর্মুলা আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্টের ফর্মুলা। এটা আপনার নেট ইনভেস্টমেন্ট গেইন এবং কস্ট অফ ইনভেস্টমেন্ট, এই দুইটাকে ভাগ করে এটা 100 দিয়ে গুণ করা হয়। মানে আপনি নেট ইনভেস্টমেন্ট গেইন, আপনি টোটাল কত গেইন করলেন। ধরেন আপনি কস্ট অফ ইনভেস্টমেন্ট, ধরেন এখানে আপনি $100 খরচ করে এখানে আপনি $200 সেল করতে পারলেন বা $300 সেল করতে পারলেন। এখানে সরি, আমি বাংলায় বলি, ধরেন এখানে 1000 টাকার অ্যাড ইনভেস্ট করে আপনি 1500 টাকার সেল করতে পারলেন বা 2000 টাকার সেল করতে পারলেন বা 3000 টাকা সেল করতে পারলেন। এটা করে তারপর আবার 100 দিয়ে গুণ করা, ইকুয়াল করাতে এটা করার পরে যেই রেজাল্ট আসে সেটা হচ্ছে আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট।
তো এই ফর্মুলাটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন মার্কেটিংটা একটা বিজনেস, নতুন বিজনেসের জন্য বলেন বা পুরনো বিজনেসের জন্য বলেন, সেটা ভালো হয়, কোন মার্কেটিং চ্যানেলটা। তো আমরা দেখি কোন আরওআইটা কোনটার মধ্যে ভালো কাজ করে বা কি করে। তো আমরা যেটা বলছিলাম এসইওটা, যেখানে আমরা একটা ছিল আমাদের প্রথম এসইও, যে ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলের মধ্যে একটা আছে এসইও, যেটা এখন অনেকেই শিখে বা এটা অনেকেই বলে এসইওর কথা। এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, আমি গত ক্লাসে বলছিলাম যে গুগলে যখন আপনার কোনো একটা সার্চ দেন, তখন সেই সার্চের যে লিস্টটা থাকে, সেই লিস্টে আপনি এই ফার্স্ট পেজে কারা কারা থাকবে বা 1 2 3 নম্বরে কারা কারা থাকবে, এই পজিশনটা আনার জন্য এই এসইওর কাজটা করতে হয়। আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার ওয়েবসাইটের মধ্যে করতে হয়। এই কাজটা করার ফলে কি হয়, আপনার ওয়েবসাইটটা আস্তে 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 র্যাঙ্কিং করে। তো এই প্রসেসটা কিন্তু অনেক লং একটা প্রসেস। মানে এসইও কাজটা এমন না যে আপনি আজকে এসইও করলেন। আমি আরেকটু দেখাই যে এসইও, আমি যে সেদিন বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ লিখে সার্চ দিছিলাম, যে এই যে এখানে যখন আমি বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ লিখে সার্চ দিব, এই যে এই রেজাল্টগুলো, যেমন স্টারটেক কোম্পানির এটা ফার্স্টে চলে আসছে, একটু জুম করে দিই, এটা ফার্স্টে চলে আসে, তারপর রায়ান্স কম্পিউটার সেকেন্ড চলে আসে। তারপর যদি আমি আরও নিচের দিকে যাই, এখানে কিন্তু অনেক ইনফিনিটি সার্চ দেওয়া যাবে, যেমন এই যে শেষ হবে না, এই যে আমি যত নিচে যাই এটা কিন্তু শেষ হবে না, এটা অনেক। কারণ এখানে ফার্স্টের দিকে দেখেন ওরা বলে দিছে প্রায় এখানে কত 85 লাখ না কোটি হবে এরকম রেজাল্ট আছে। মানে আমি যতই যাই না কেন ওয়েবসাইট শেষ হবে না। এখানে কিন্তু টোটাল এখানে মেবি 85 কোটির প্লাস হবে এরকম ওয়েবসাইট মানে পাওয়া যাবে, যেগুলো ল্যাপটপ সেল করে, ল্যাপটপ রিলেটেড। তো আমি তো এত নিচে যাওয়া আমার সম্ভব না, আমি যত মোর রেজাল্টে দিব আরও সাইট আসবে, এত নিচে যাওয়া সম্ভব না। তো যে একদম নতুন একটা বিজনেস শুরু করলো, মনে করেন যে ল্যাপটপের বিজনেস করবে, ল্যাপটপের বিজনেস তার ওয়েবসাইট বানাইছে, তার ওয়েবসাইটটা কি এই ফার্স্টে এত তাড়াতাড়ি, মানে সে আজকে ওয়েবসাইট খুললো 1 মাস পরেই কি তার এই 1 নাম্বার 2 নাম্বার বা এই ফার্স্ট পেজে আসা সম্ভব? কখনোই সম্ভব না, এটা ইম্পসিবল ব্যাপার। তাকে কি করতে হবে, তাকে ওই এসইও করে আস্তে 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 এসইও আপনি যখন অ্যাপ্লাই করা শুরু করবেন আপনার ওয়েবসাইটে, এসইওর রেজাল্ট মানে রেজাল্ট আসাই শুরু করে 6 মাস পর থেকে। মানে আপনি 6 মাস পর থেকে একটু একটু করে র্যাঙ্ক করা শুরু করে, তখন আপনি হয়তো বা গুগলের 4 নাম্বার 5 নাম্বার পেজে আসলেন, 5 নাম্বার থেকে 4 নাম্বারে আসলেন, 4 নাম্বার থেকে 3 নাম্বার আসলেন, তারপর 2 নাম্বারে আসলেন। কিন্তু এটা আসবেন, কিন্তু আপনার কন্টিনিউ এসইওর কাজ করে যেতেই হবে। আপনাকে প্রতিনিয়ত ব্লগে লিখতে হবে, ব্লগের মধ্যে এসইওর কাজ করতে হবে। আপনি প্রত্যেকটা ওয়েবসাইটের পেজে পেজে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করতে করে 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 তারপরে আপনার এই পজিশনগুলোতে মানে ফার্স্ট পেজে আসতে হবে। তো এসইওর কাজটা হচ্ছে আপনার একটা লং টাইম প্রসেস। ঠিক আছে, এসইওর কাজটা হচ্ছে আপনার লং টাইম প্রসেস। আপনি আজকে অ্যাপ্লাই করলে কালকেই রেজাল্ট পাবেন এমন না। তো এটা যেহেতু একটা লং টাইম প্রসেস, তো এটার জন্য আপনার নতুন বিজনেসম্যানের জন্য বা একটা বিজনেসের জন্য এটা ভালো কাজ, মানে কাজ করে ভালো, কিন্তু ধরেন আপনি ইফেক্টিভ না, মানে সে এত ইনভেস্ট করা তার পক্ষে পসিবল হবে না, যে সে নতুন অবস্থায় এত ইনভেস্ট করে একটা এসইও এক্সপার্টকে রাইখা আপনি কোনো রেজাল্ট পাইলেন না, কোনো মানে আপনি তাৎক্ষণিক কোনো সেল পাইলেন না, কিন্তু আপনার ইনভেস্ট করে যাইতে হইলে এই মার্কেটিংয়ের পিছনে, তাহলে এটা একটু অনেকে এই জিনিসটা করতে চায় না, নতুন বিজনেস যারা। তো এই জন্য এসইওটা আমরা এখন শিখবো না। আর এসইওর হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কত সেটা দেখি। এসইওর রিটার্নমেন্ট আরওআই হচ্ছে আপনার এখানে দেখেন এই যে আরওআই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হচ্ছে 5:1। মানে কি 5:1 রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনি যখন যদি এখানে $1 স্পেন্ড করেন, মানে $1 খরচ করেন একটা এসইও এক্সপার্টের পিছনে, সে এসইওর কাজ করার পরে আপনি যদি ভালো কাজ করে তারপরে আপনি $5 এটা রিটার্ন পাবেন। মানে $1 স্পেন্ড করলে $5 রিটার্ন পাবেন। মানে 100 টাকা যদি স্পেন্ড করেন তাহলে 500 টাকা আপনি এটা ব্যাক পাবেন। মানে এসইওর ভালো, আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ভালো। যখন এটা কাজ করা শুরু করবে, যখন আপনার পেজটা প্রথম দিকে আসা শুরু করবে, তখন এটা কিন্তু আপনি ইমিডিয়েট রিটার্ন পাবেন না, যে আপনি আজকে $100 খরচ করলেন কালকেই $500 পেয়ে যাবেন, এমন কিন্তু না।
আপনাকে এখানে কিন্তু আপনার অ্যাডের মতো না যে আপনি ওই অ্যাড দিয়ে খরচ করবেন, এই খরচটা বুঝাইছে যে আপনি ওই এসইও এক্সপার্ট হায়ার করতে হবে, সেই খরচটা যদি আপনি এসইও এক্সপার্টের পিছনে 100 টাকা খরচ করেন, তাহলে 500 টাকা যখন এসইওটা কাজ করবে সেখানে 500 টাকা আপনার রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। তবে এসইও খুব ভালো একটা মার্কেটিং, যদি এটা কাজ করে বা আপনি ভালো এসইও এক্সপার্ট হায়ার করতে পারেন এবং আপনি ভালো ইনভেস্ট করতে পারেন, মানে আপনি কন্টিনিউ এসইও চালায় যেতে পারেন, কারণ এসইওর রেজাল্ট শুরুই হয় আপনার 6 মাস পর থেকে, ভালো রেজাল্ট পাওয়া শুরু হয় 6 মাস পর থেকে। কিন্তু আপনি যদি করতে থাকেন, করতে করতে আপনার যে ওই রেজাল্টটা একটু সাস্টেনেবল বেশি, মানে আপনি যখন গুগলের প্রথম পেজে চলে আসবেন, এখানে প্রথম পেজে চলে আসবেন, সেটা ড্রপ করতে আপনার কষ্ট, মানে সেটাকে আবার অন্য কম্পিটিটর আয়া যখন এসে করবে তখন আবার আপনি হয়তো বা নিচে পড়ে যাবেন, কিন্তু সেটা অন্য কম্পিটিটর আসবে, সে আবার 6 মাস কাজ করবে, তারপর আপনাকে পিছনে ফেলাবে। তো সেটা আরও ওনার জন্য আরও লং টাইম প্রসেস, এবং আপনি তো তখন বসে থাকবেন, আপনি নতুন আবার এসইওর কাজ তো আপনার চলতেই থাকবে। তো আপনি একবার র্যাঙ্ক করাইতে পারলে গুগল পেজে, তখন ভালো রিটার্ন পাওয়া যায়। তো এই গেল এসইওর আরওআই। তারপরে আমরা দেখব যে এসইওর পরে আরও ইম্পর্টেন্ট মার্কেটিং চ্যানেল কি আছে, গুগল অ্যাডস। আর গুগল অ্যাডসের মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু জড়িত, যেমন গুগল ডিসপ্লে অ্যাড বলি আমরা, তারপরে গুগল যে স্পন্সর অ্যাডটা, যেমন আমি দেখাই গুগল অ্যাডসগুলো কী কী হয়ে থাকে, যদি আমি দেখি বেস্ট হোস্টিং ইন ইউএসএ, এই যে দেখেন আমি বেস্ট হোস্টিং ইন ইউএসএ লেখা সার্চ দেওয়ার পরে আমাকে যে এখানে স্পন্সর লেখা আছে, দেখছেন এই যে স্পন্সর, এটা কিন্তু গুগল অ্যাডস দিয়ে করা হয়েছে, মানে গুগল থেকে অ্যাডস দিছে, এইটার জন্য কিন্তু এসইও করা লাগেনি, ওরা কিন্তু এসইও করে ফার্স্ট পেজে আসে নাই বা প্রথমে আসে নাই, এটা হলো অ্যাডসের মাধ্যমে আসছে। এই যে দেখেন আমি যদি করি, এই যে 2 নম্বরে আরও একটা স্পন্সর আসছে, এগুলারে বলে গুগল অ্যাড, এই দুইটা হচ্ছে অ্যাড দিয়ে প্রথম পজিশনে আসছে। তারপরে নিচে যদি যাই, এই যে এটা স্পন্সর নাই, ওরা কিন্তু এসইওর মাধ্যমে প্রথম পেজে আসছে, ঠিক আছে। তাহলে এখানে এই যে এগুলা সব এসইও করে আসছে, কিন্তু এই যে প্রথম দুইটা যেটা স্পন্সর লেখা এই দুইটা গুগল অ্যাডসের মাধ্যমে, এই যে এই গুগল অ্যাডসের মাধ্যমে, এখানে এই পজিশনে আসছে, ঠিক আছে। এটা করতে ওদের অনেক সময় লাগে না, এটা হয়তো আপনি গুগল, ওই যে ফেসবুক অ্যাড আমরা যেমন দেই, বুস্টিং যেমন করি, ওই গুগল অ্যাডস রান করলে, আজকে রান করলে আপনার আজকে থেকে এখানে আপনার শো করা শুরু করবে, ঠিক আছে। আপনি যদি এই হোস্টিং কিওয়ার্ড ইউজ করে রান করেন, তাহলে এখান থেকে এইভাবে অ্যাড দেওয়া শুরু করবে, যে এইভাবে সার্চ দিবে হোস্টিং লেখে, তাকে অ্যাডটা শো করবে, এরকম। এটা হচ্ছে ব্যাপার। তো এই গুগল অ্যাডসের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কেমন, গুগল অ্যাডসে শুধু যে এখানে স্পন্সরের অ্যাড এরকম না, গুগল অ্যাডসের আরও ধরন আছে, যেমন আরেকটা আছে গুগল ডিসপ্লে অ্যাড বলি আমরা, সেটা কি, সেটা হচ্ছে ধরেন আপনি ইসে যাই, কোন সাইডে যাওয়া যায়, বাংলা ডিসপ্লে অ্যাড বেশি হয়, প্রথম আলো .com-এ যদি আমরা যাই, বাংলাদেশি সাইটটায়, যে প্রথম আলো .com-এ যদি যাই, পেজটা একটু লোডিং হচ্ছে, লোডিং হোক। আচ্ছা দেখেন, প্রথম আলো .com-এ যদি যাই, এই যে দেখেন এইখানে একটা ডিসপ্লে শো করতেছে, দেখছেন এই যে সাইডার ফ্রি চ্যাট জিপিটি ট্রান্সলেটর, এই একটা পাইলাম। তারপর এই যে দেখেন ইস্পাহানি বিপিএল T20, এই যে একটা ডিসপ্লে পাইলাম। এগুলা কিন্তু গুগলের মাধ্যমে এই অ্যাডসটা আসছে। এই যে আপনি যদি, এই যে এখানে একটা ছোট ক্রস চিহ্ন দেওয়া আছে, এখানে যদি আপনি মাউসটা রাখেন, দেখবেন গুগল দ্বারা বিজ্ঞাপন, দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দিই, এই যে দেখেন, এই যে এখানে লেখা আছে গুগল দ্বারা বিজ্ঞাপন, মানে এটাকে বলে ডিসপ্লে, এটাকে ডিসপ্লে করা হয়েছে, এটা কিন্তু গুগলের মাধ্যমে, গুগল অ্যাডসের মাধ্যমে এটা করা হয়। এই যে এখানে একটা ডিসপ্লে অ্যাড, তারপর এই যে আমরা নিচে যে হোলকিমের একটা অ্যাড আসছে, এটাও একটা ডিসপ্লে অ্যাড, এগুলো সব গুগল। যে প্রথম আলো একটা ওয়েবসাইটে দেখেন কতগুলো অ্যাড ওরা দিছে গুগলের মাধ্যমে। এখন আমরা যদি এই অ্যাডগুলোতে ক্লিক করি, এই যে আমি তো এখন জাস্ট দেখতেছি, যখন আমি এই অ্যাডগুলোতে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব, তখনই এই যে এই দেখেন ফ্রেশ রেজিস্টার নাও ফার্ম ফ্রেশের অ্যাড দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা ডিসপ্লেতে যখন আমরা, এখন তো আমরা জাস্ট দেখতেছি, যখন ক্লিক করব, এই যে যখন আমি ধরেন
এই ফার্ম ফ্রেশের এটাতেই ক্লিক করি, যে ক্লিক করলে আমাকে আরেকটা সাইডে নিয়ে যেতেছে, দেখছেন এই যে সাইডে নিয়ে গেল একটা গুগল ফর্ম। এই যে ক্লিক করলাম, এই ক্লিকের কারণে এই প্রথম আলো কি করবে জানেন, এই যে প্রথম আলোকে টাকা খরচ করতে হবে, এই যে এটাকে বলে পিপিসি অ্যাডভার্টাইজ। এই যে দাঁড়ান আমি চ্যানেলটা, এই যে এটাকে বলে এই পিপিসি মার্কেটিং, মানে পে পার ক্লিক। এই যে আমি ক্লিক করলাম, এটার জন্য এই প্রথম আলোকে টাকা দিতে হবে এখন গুগলকে, কারণ আমি একটা এখানে কে ক্লিক করছে, আমি তো আপনার ক্লাসের জন্য দেখানোর জন্য ক্লিক করছি না কিসের জন্য ক্লিক করছি সেটা আর গুগল জানে না। গুগল কাউন্ট করবে যে একটা ক্লিক করছে মানে তুমি আমাকে টাকা দাও, প্রথম আলোকে তখন টাকা দিতে হবে গুগলকে। ঠিক আছে, এই হচ্ছে গুগল অ্যাডসের আরেকটা অ্যাডের মাধ্যম, ডিসপ্লে অ্যাড, এবং এটাকে পিপিসি মার্কেটিংও বলে বা পিপিসি অ্যাডও বলে। তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তো এই দুইটা ভাবেই গুগল অ্যাডস দেওয়া যায়, একটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনের সার্চ পেজের মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনার এই ডিসপ্লে অ্যাডের মাধ্যমে। ঠিক আছে, তো এই গেল গুগল মার্কেটিংটা। আচ্ছা, গুগল অ্যাডসটা, আর গুগল অ্যাডসের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি সেটা আমরা দেখি। তো আমরা যখন গুগল অ্যাডস দিব, গুগল অ্যাডস দিলে সেখানে বলতেছে যে আমি যদি এটা হচ্ছে 2:1 গুগল অ্যাডসের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, মানে আমি যদি 100 টাকা খরচ করি আমার 200 টাকার সেল হবে। ঠিক আছে, 100 টাকা খরচ করলে 200 টাকার সেল হবে, মানে আমি 100 টাকার যদি গুগল অ্যাডসের পিছনে খরচ করি আমি 200 টাকার সেল জেনারেট করতে পারবো, মানে পার $1 আমি $2 সেল পাবো। ঠিক আছে, এই হচ্ছে গুগল অ্যাডসে। তো আরেকটা বলছে যে এখানে লেখেন ইফ ইউ ফোকাস অন ইউর গুগল সার্চ নেটওয়ার্ক দিস রিটার্ন ক্যান রাইজ টু $8 ফর এভরি $1 স্পেন্ড। এখানে বলছে আপনি যদি গুগলের সার্চ নেটওয়ার্কের মধ্যে অ্যাড রান করেন, যেমন সার্চ নেটওয়ার্ক কোনটা, এই যে এইটা, এই যে এটাকে বলে সার্চ নেটওয়ার্ক ফার্স্ট পেজ, এখানে যদি আপনি গুগল অ্যাডের রান করেন তাহলে এটার সম্ভাবনা বা এটার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আরও বেড়ে যেতে পারে। যেন আপনি $1 স্পেন্ড করলে $8 অ্যাডও চালাই, মানে কী করলে রিটার্নটা পেতে পারেন। এটা যদি আপনি এইখানে ডিসপ্লে অ্যাড বা অন্যান্য অ্যাড ছাড়া যদি আপনি এই যে এই পেজে গুগলের পেজে দিয়ে ফার্স্ট দুইটাতে থাকতে পারেন তাহলে এটা আপনার একটু রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আরও বেড়ে যেতে পারে। আচ্ছা, তো গুগল অ্যাডস দেখলাম আমরা, এসইওটাও দেখলাম, এখন আমরা ফাইনালি দেখি হচ্ছে ফেসবুক অ্যাডসটা। ফেসবুক অ্যাডসের কী অবস্থা, আরওআই কী অবস্থা। তো এখানে ফেসবুক অ্যাডসে ওরা বলতেছে যে ফেসবুক অ্যাডসের আরওআই বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হচ্ছে 5:1, ওই ওয়ান কাইন্ড অফ যে এসইওর মতো, এসইওরও ছিল 5:1 আর ফেসবুকেরও হচ্ছে 5:1, মানে আপনি $100 বা 100 টাকা ইনভেস্ট করলে আপনি 500 টাকার সেল জেনারেট করতে পারবেন, মানে প্রতি $1 আপনি $5 এখানে সেল করতে পারবেন। তো ফেসবুক অ্যাডসটাও কিন্তু ভালো, আর ফেসবুক অ্যাডসের রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা ভালো এসইওর মতো। কিন্তু আপনি এসইওর চেয়ে ফেসবুক কেন ভালো আরও বলি, কারণ এসইওকে আমি বলছি যে আপনাকে কিন্তু লং টাইম ইনভেস্ট করতে হবে, এটা থেকে আপনার রেজাল্ট পেতে হলে আপনি যে 5:1 রেজাল্ট পাবেন এটার জন্য আপনাকে অনেক লং টাইম একটা ইনভেস্টমেন্ট যেতে হবে, লং টাইম অপেক্ষা করতে হবে, এটার ডিউরেশনটা অনেক লেন্থি। কিন্তু ফেসবুক অ্যাডসটার ডিউরেশনটা কিন্তু লেনদেন, এটা আপনি আজকে অ্যাড দিলে আজকে থেকেই সেল জেনারেট করা সম্ভব। আজকে থেকে আপনি আজকে $100 খরচ করলে 500 টাকা সেল করতে পারবেন আজকেই, এমন না আপনার 1 সপ্তাহ ওয়েট করতে হবে বা 1 মাস ওয়েট করতে হবে বা 6 মাস ওয়েট করতে হবে। তো এটা অবশ্যই এসইওর চেয়ে অনেক বেটার, অনেক অনেক বেটার, কারণ আপনি আজকে ইনভেস্ট করে আজকেই রিটার্ন পাইতেছেন। আর এসইওতে আপনি আজকে কাজ শুরু করলেন, আপনার 6 মাস পরে যে রেজাল্ট পাবেন, তাও আপনি পাবেন কত, মানে শিওর না যে তাও ওইভাবে কাজ করবে কিনা, কারণ এসইওর মধ্যে অনেক কিছু জড়িত থাকে, আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, সেই কিওয়ার্ডটা কাজ করলো কি না, তারপর আপনার কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ করতে হয়, আপনার কম্পিটিটর কি কিওয়ার্ড দিয়ে ফার্স্ট পেজে আছে সেটা রিসার্চ করে তারপরে অনেক কম্পিটিশনের পরে যুদ্ধ করে যে আপনাকে ওই গুগলের প্রথম দিকে পেজে আসতে হয়, তাহলে সেটার অনেক লং টাইমের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। তো সেই ক্ষেত্রে ফেসবুক অ্যাডস খুবই চমৎকার, এবং নতুন বিজনেস বলেন বা পুরনো বিজনেস বলেন বা যারা কন্টিনিউ বিজনেস করে তাদের জন্য ফেসবুক অ্যাডসটা হচ্ছে চমৎকার একটি প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো আমরা মূলত তাহলে এখানে দেখতে পেলাম যে গুগল অ্যাডসও আমাদের জন্য তেমন ইফেক্টিভ কাজ করবে না, কারণ গুগলের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কম, $1 আপনি $1 খরচ করলে $2 রিটার্ন পাবেন। আর এসইওতেও আপনার সময় বেশি লাগে, অনেক সময় এবং অনেক টেকনিক্যাল ইস্যু বেশি থাকে। তাহলে আমাদের অপশন আছে এখন ফেসবুক অ্যাড, আর ফেসবুক অ্যাড আমাদের জন্য অনেক
পোটেনশিয়াল তাহলে দেখা গেল। আরেকটু ডিটেলসে যদি আমরা যাই, যেমন ধরেন আমি যদি এখন বলি যে চুজিং দ্য রাইট অডিয়েন্স টার্গেট প্ল্যাটফর্ম, মানে আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে কোন আমরা তো দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে গুগল অ্যাডস আর হচ্ছে ফেসবুক অ্যাডস। তো গুগল অ্যাডসের মধ্যে কাস্টমার বেশি মানে অডিয়েন্স বেশি নাকি ফেসবুক অ্যাডের মধ্যে অডিয়েন্স বেশি, যদি আপনাদের প্রশ্ন করি তাহলে আপনারা কেউ উত্তর দেন তো যে গুগলে অডিয়েন্স বেশি না ফেসবুকের অডিয়েন্স বেশি, কাস্টমার যারা আর কি। ফেসবুকে ফেসবুকে বেশি। ফেসবুকে বেশি। জি। আচ্ছা, তো গুগল অ্যাডস ভার্সেস ফেসবুক অ্যাডস আমাদের এখন দেখতে হবে যে গুগলের কাস্টম অডিয়েন্সগুলো বেশি না ফেসবুকে বেশি। আচ্ছা, গুগল আপনারা বলছেন ফেসবুকে বেশি, হ্যাঁ ঠিক আছে, কথা সত্য, ফেসবুকে বেশি। এবং কাস্টম অডিয়েন্স বলতে আমরা কি বুঝি বা টার্গেটেড অডিয়েন্স বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে কাদের কাছে, মানে এই কাস্টমারের ডাটা কাদের কাছে বেশি আছে, গুগলের কাছে বেশি আছে না ফেসবুকের কাছে বেশি আছে। তো আমরা চিন্তা করে দেখি, আমরা কিন্তু প্রতিনিয়ত ফেসবুকই বেশি ইউজ করে থাকি। আর ফেসবুক আর গুগল বলতে ওরা কিন্তু একটা মাদার কোম্পানির একটা প্রোডাক্ট, মানে ফেসবুকের মেন কোম্পানি মাদার কোম্পানির নাম কিন্তু মেটা। আমরা ডিজিটাল মার্কেটাররা যারা কাজ করি তারা কিন্তু মেটা অ্যাডসই বলি। ফেসবুক অ্যাডস জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে বেশি ইউজ করা হয়, গুগল অ্যাডস বলা হয়, ফেসবুক অ্যাডস বলা হয়, কিন্তু আমরা মেটা মার্কেটিং বেশি বলি যারা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। কারণ মেটা হচ্ছে ফেসবুকের মাদার কোম্পানি, মেটার আন্ডারে হচ্ছে ওদের একটা প্রোডাক্ট হচ্ছে এগুলা। আর গুগলেরও একটা মাদার কোম্পানি আছে, হ্যাঁ ওইটার আন্ডারে হচ্ছে গুগল। তো আমি আগে মাদার কোম্পানিটা দেখে, যেমন এটা ধরেন এই যে মেটার আন্ডারে কি কি আছে, মেটার আন্ডারে আছে হচ্ছে আপনার এই যে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ফেসবুক, এগুলা সব কিন্তু মেটার প্রোডাক্ট, ঠিক আছে। ওরা কিন্তু আগে আলাদা আলাদা ছিল, শুধু মেটার ছিল ফেসবুক, আস্তে আস্তে তারপর ওরা কি মেসেঞ্জার লঞ্চ করলো, তারপর ইনস্টাগ্রাম কিনে নিল, তারপর হোয়াটসঅ্যাপ কিনে নিল, এখন সব এই মেটার আন্ডারে। মেটা হচ্ছে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, যেমন আমাদের বাংলাদেশে বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, এমন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থাকে না, তাদের আন্ডারে আবার বিভিন্ন প্রোডাক্ট থাকে না। যেমন বসুন্ধরা গ্রুপের অনেক কিছুই তো আছে, বসুন্ধরা আটা আছে, ময়দা আছে, সুজি আছে, আপনার ওদের শপিং মল আছে, ওদের আরও অনেক কিছুই তো আছে। কিন্তু মেইন কোম্পানি মাদার কোম্পানি বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তো বসুন্ধরা, তাই না? ওদের একটা তেমন ফেসবুকেরও মেন মাদার কোম্পানির নাম হচ্ছে মেটা, ওর আন্ডারে এই প্রোডাক্টগুলো, ঠিক আছে। তো এই প্রত্যেকটা আলাদা আলাদা যাদের ইউজার আছে, যেমন যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে, যারা ইনস্টাগ্রাম ইউজ করে, যারা মেসেঞ্জার ইউজ করে, যারা ফেসবুক ইউজ করে, সবার ডাটাই তো এই মাদার কোম্পানি মানে মেটার কাছে আছে, তাই না? তো যারা এই আলাদা আলাদা ইউজ করে, ধরেন কেউ শুধু ইনস্টাগ্রাম ইউজ করলো, ফেসবুক ইউজ করলো না, কিন্তু তার ডাটা তো মেটার কাছেই আছে, মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তো একই। তো ওদের যে যেটাই ইউজ করবে না কেন, সবার ডাটা কিন্তু মেটার কাছে আছে। আর এদিক দিয়ে যদি গুগল দেখি আমরা, গুগলের মাদার কোম্পানির নাম বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম হচ্ছে আলফাবেট, আলফাবেটের আন্ডারে হচ্ছে গুগল, ঠিক আছে। এটা আমরা হয়তো অনেকে জানেন না। তো আলফাবেট গুগলের একটা প্রোডাক্ট, সরি গুগল হচ্ছে আলফাবেটের একটা প্রোডাক্ট। আর এই যে গুগলের সাথে জড়িত আছে গুগল ক্লাউড, গুগল ম্যাপস, তারপরে অ্যান্ড্রয়েড, ইউটিউবটা হচ্ছে গুগলের আন্ডারে, মানে গুগলের একটা প্রোডাক্ট। তো এই জিনিসগুলো হচ্ছে, আর ওদের আরও প্রোডাক্ট আছে আলফাবেটে, যেমন ওরা রোবোটিক্স নিয়ে এখন কাজ করতেছে, ওটি আরও বড় বড় জায়ান্ট একটা প্রোডাক্ট। তো আমাদের যে অ্যাডস দিতে হলে তো এই জিনিসগুলাই দরকার, যেমন গুগল অ্যাডস, তারপরে গুগল ম্যাপস, ইউটিউব, এগুলা। তো আলফাবেটের প্রোডাক্ট হচ্ছে আবার গুগল। তো এখন দেখেন আমরা কিন্তু এখান থেকে শুধুমাত্র বেশি ইউজ করি গুগল ম্যাপ, ইউটিউব, এগুলা। আর মাঝে মাঝে কোনো কিছু সার্চ দেওয়ার দরকার পড়লে গুগলে যেয়ে একটা সার্চ দিই, কোনো কিছু প্রোডাক্ট কিনতে চাইলে গুগলে যেয়ে সার্চ দিই, বা কিছু একটা জানার থাকলে গুগলে যেয়ে সার্চ দিই, তাছাড়া তেমন ইউজ করা হয় না।
কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু রেগুলার ডে টু ডে ইউজ করতেছি, মেসেঞ্জারে চ্যাট করতেছি, ফেসবুক ছাড়া তো আমাদের চলেই না, ইনস্টাগ্রামে অনেক ইউজ করতেছি, ফেসবুক ইনস্টাগ্রাম দুইটাই অনেকে ইউজ করে, আবার হোয়াটসঅ্যাপও এখন রেগুলার আমরা ইউজ করতেছি। তার মানে আমরা মেটার যে প্রোডাক্টগুলো আছে ওদের সাথে কিন্তু আমরা কানেক্টেড বেশি। তো সেই কারণে হচ্ছে আমাদের মেটার কাছে যে ফেসবুক আমাদের যে অডিয়েন্স পার্সোনালাইজ ডাটাগুলো, এই ডাটাগুলো মেটার কাছে অনেক বেশি আছে গুগলের চেয়ে। কীভাবে বেশি আছে আমি আরেকটু ডিটেলসে বুঝাই। যেমন ধরেন আমরা যখন ফেসবুক ইউজ করি, ফেসবুকে কিন্তু আমরা অ্যাকাউন্ট করার পরে কি করি, অ্যাকাউন্ট করার পরে আমরা অ্যাবাউট সেকশনে আমাদের ইমেল অ্যাড্রেস দিই, আমাদের ফোন নাম্বার দিই, আমরা ম্যারিড না আনম্যারিড সেটা দিই, আমাদের রিলেশনশিপ স্ট্যাটাস দিই, আমরা কি ম্যান না ওম্যান সেগুলো দিই, আমাদের ডেট অফ বার্থ দিই, ঠিক আছে। তারপরে আমরা কোন এরিয়াতে থাকি, আমরা আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আমরা এখন কোথায় থাকি এবং আমাদের গ্রামের বাড়ি কোথায় সেটা আমরা সব কিছু সব ডাটা কিন্তু আমরা ফেসবুক প্রোফাইলেই অ্যাড করে রাখছি। তার মানে কি ফেসবুকে অ্যাড করা মানে কিন্তু এটা অলরেডি মেটার কাছে চলে যাওয়া, ঠিক আছে। তো আমাদের প্রত্যেকটা ইনস্টাগ্রামেও আমরা যখন অ্যাকাউন্ট করি এই ডাটাগুলো দিই, ঠিক আছে। তারপরে আরও দেখেন আমরা কিন্তু মেসেঞ্জারে অনবরত ফ্রেন্ডদের সাথে চ্যাট করতেছি, এটা সেটা বলতেছি, ঠিক আছে। তো এগুলা কিন্তু মেটা বা ফেসবুক প্রতিনিয়ত ট্র্যাক করতেছে। আপনি যখন একটা জিনিস লেখেন, যেমন ধরেন আপনি ফ্রেন্ডের সাথে যখন কোনো বিষয় নিয়ে কথা বলেন যে দোস্ত আমার এই প্রোডাক্টটা কিনতে চাই, বা এটা তুই ব্যবহার করছিলি কেমন হয়েছে, বা চল আমরা একটা গ্রুপ ট্যুর দেই, চল বান্দরবন যাই বা এখানে যাই, এই যে ওয়ার্ড যে ট্যুর বা বান্দরবন ট্যুর বা এই প্রোডাক্ট, একটা স্পেসিফিক প্রোডাক্ট লিখে আপনি ওয়ার্ডটা মেসেঞ্জারে সেন্ড করলেন, এগুলা কিন্তু রোবট দিয়ে প্রতিনিয়ত করতেছে, ফেসবুক ট্র্যাক করতেছে, ডাটাগুলো আপনাদের থেকে কালেক্ট করে নিতেছে। তো এই জন্য মেটার কাছে অনেক বেশি কিন্তু কাস্টমারের ডাটাগুলো আছে, ঠিক আছে। আর অন্যদিকে কি গুগলে আমরা জাস্ট গুগল ম্যাপটা আমাদের মোবাইলে অনেক সময় ইউজ করি, আর মাঝে মাঝে ইউটিউব ইউজ করি, কিন্তু আপনারা কয়জন আছেন যে ইউটিউবে যে আপনারা চ্যানেল খুলছেন বা ইউটিউবে যে আপনাদের প্রোফাইলগুলা সব ডিটেলস দিচ্ছেন, দেন নাই। কিন্তু গুগলে কিন্তু তেমন ডিটেলস দেওয়ার প্রয়োজন পড়ে না। গুগলে জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট খুললে ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউবও চালানো যায়, গুগল ম্যাপও চালানো যায়। তো ওইখানে কিন্তু আপনি কি ম্যারিড না আনম্যারিড, তারপরে আপনি কোথায় থাকেন, তারপরে আপনার কি যেন রিলেশনশিপ স্ট্যাটাস কি, এগুলা কিন্তু আপনি করেন না, বা আপনি কোথায় গেলেন না গেলেন সেটা কিন্তু করেন না। সেটা অনেকটা জানতে পারে, এখন গুগল ম্যাপ দিয়ে অনেকটা জানতে পারে যে আপনি কোথায় আছেন বা কোথায় যাচ্ছেন সেটা জানতে পারে। কিন্তু ওর কাছে, গুগলের কাছে ডাটা অনেক কম ফেসবুকের তুলনায়, ঠিক আছে। এবং ফেসবুক দেখেন, আমি যদি আরও ডিটেলসে বলি আপনাদের মাথা আরও নষ্ট হবে যে ওরা আমাদের আরও কীভাবে ট্র্যাক করে। যেমন আমরা প্রতিনিয়ত ফেসবুকে কিন্তু আপডেট থাকি। যেমন আমরা কোথাও গেলাম, ট্যুরে গেলাম, একটা চেকিং পোস্ট দিই যে আমি এখানে ট্রাভেলিং টু এখানে, বা কি বলে একটা রেস্টুরেন্টে গেলাম, এখানে চেকিং দিলাম যে আমি এই রেস্টুরেন্টে খাইতেছি, করতেছি। তো আমরা প্রতিনিয়ত কিন্তু ফেসবুকে আমরা ডাটা দিতেছি, মেটাকে আমরা ডাটা দিতেছি, ঠিক আছে। একদম আপডেটেড ডাটা, আমি কোথায় আছি, কোথায় যেতেছি, কোথায় খাইতেছি, কোথায় ঘুমাইতেছি, ঠিক আছে। আমি ফ্রেন্ডের সাথে কি কথা বলতেছি, একদম স্পেসিফিক রিয়েল ডাটাগুলো হচ্ছে আমাদের কাছে। আচ্ছা, কোশ্চেন আছে মনে হয় কারো? জি নাবিল ভাই? মামা। জি জি বলুন। জি মামা, যে তুমি যে বললা যে মানে সবকিছু ট্র্যাক করতেছে, তাহলে মেসেঞ্জারে যে আমরা কথা বলি, যে মানে আমাদের চ্যাট তো বাংলিশ চ্যাট, এগুলো কি ট্র্যাক হয়? হ্যাঁ, সব ট্র্যাক হয়। তুমি বাংলিশ দাও আর ইংলিশ দাও, ওদের কাছে ওরা এখন এআই ইউজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব ল্যাঙ্গুয়েজই বুঝে, ঠিক আছে। তুমি ও যখন তুমি যখন এখন দেখবা কোনো গ্রুপে বা তোমার পার্সোনাল পেজে বলো বা কোনো ফেসবুকে যখন তুমি কোনো নেগেটিভ জিনিস লিখবা, তখন কিন্তু ওরা ট্র্যাক করে তোমার অ্যাকাউন্টে একটা ব্যানের একটা নোটিশ পাঠায়। যেমন নেগেটিভ ওয়ার্ড বলতে, ধরো তুমি কাউকে গালাগালি করলা, বা তুমি একটা জি জি। মানুষ মানুষকে তার ধর্ম নিয়ে কথা বললা, বা তুমি সুইসাইডের কথা বললা, এই জিনিসগুলো লেখার সাথে সাথেই ওরা এটা ট্র্যাক করে ফেলবে। সেটা তুমি বাংলায় লেখো, ইংলিশে লেখো, উর্দুতে লেখো, সমস্যা নেই, কারণ ওরা তো ট্রান্সলেট করতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো ও আচ্ছা। না না, আমি যেটা বলছিলাম মানে আমরা যে মানে যারা চ্যাট করি বাংলিশ চ্যাট, মানে বাংলা কথাটা ইংলিশে চ্যাট করি, এটাও আর কি ট্র্যাকিং হয়?
হ্যাঁ, সবকিছুই ট্র্যাকিং। ওরা যেই ওয়ার্ডগুলো ট্র্যাকিং করতে পারে ওগুলাই করে, যেগুলা পারে না ওগুলা তো পারে না। 100%ই যে পারবে তা তো না। আমরা তো অনেক সময় বাংলিশ বলি, আমাদের ভুলভাল হয়, কিন্তু সবগুলা তো আর পারে না। যেমন ধর, তুমি একটা তোমার ফ্রেন্ডকে বললা, বাংলিশেই লেখলা, যে ইংলিশে বাংলা লেখা, যে দোস্ত আমি একটা ল্যাপটপ কিনতে চাই। ও জাস্ট ল্যাপটপ ওয়ার্ডটা ট্র্যাক করতে পারছে, ওইটা ওর ডাটা ওর কাছে জমা থাকলো, যে তুমি ল্যাপটপ সম্পর্কে কিছু জানতে চাও বা কিছু করতে চাও। তারপরে দেখবা তোমার ওই ল্যাপটপের অ্যাডগুলো সামনে আসতেছে। ঠিক আছে, এইভাবে ওরা ট্র্যাক করে। যেই ওয়ার্ডগুলো ওরা বুঝতে পারে সেইগুলাই ট্র্যাক করে ফেলে। ঠিক আছে, এরকম কি শুধু মেসেজও না, তুমি যে কথা বলতেছো, হোয়াটসঅ্যাপে কথা বলো, মেসেঞ্জারে কথা বলো, সেগুলো ওরা ট্র্যাক করতে পারে এখন। এত মানে কি, টেকনোলজি। মানে কি ভয়েস কলের? হ্যাঁ, হ্যাঁ, এত টেকনোলজি এতটা স্ট্রং হয়েছে। আর এই ট্র্যাক তো কোনো সাধারণ মানুষ দিয়ে করে না, এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এআই দিয়ে ওরা করে। ঠিক আছে, রোবোটিক্স যে কাজগুলা করে ওরা এই ট্র্যাকগুলা করে যে শুধুমাত্র ওদের ডাটার জন্য, কারণ এটা হচ্ছে বিজনেস। আচ্ছা, আমি তোমাদের একটা করি, যে ফেসবুক যে তোমরা ইউজ করতেছো, দিন রাত 24 ঘন্টা ইউজ করতেছো, ফেসবুক চাইলে তোমাদের মান্থলি একটা ফি নিতে পারতো না, যে তুমি ফেসবুক ইউজ করতেছো মাগনা মাগনা, আমার মাসে টাকা দিবা? পারতো কি না? পারতো না। ফেসবুক তো তোমাদের ফ্রি দিয়ে দিছে, তোমার সব কিছু করো, ফেসবুকে পোস্ট দাও, এটা করো সেটা করো, কমেন্ট করো, লাইক করো, ভিডিও দেখো, সব ফ্রি। কেন দিছে জানো? কারণ ফেসবুক চায় যে তোমরা আমার প্ল্যাটফর্মে আইসা ভাই সারাদিন পরে থাকো, আমি জাস্ট তোমাদের কাছ থেকে ডাটা নিব, যে তোমরা কি করো। ঠিক আছে, তোমরা কি কথা বলো, কোথায় যাও, কোথায় কি করো না করো, এই ডাটাগুলো নিয়ে ওই ডাটাগুলো কালেক্ট করে, এই ডাটাগুলো আমাদের কাছে, আমাদের মতো মার্কেটারের কাছে সেল করে। যে এই ডাটাগুলো, যে আমরা যখন মার্কেটিং করব, আমরা যখন অ্যাড রান করব, বুস্টিং করব, তখন এই ডাটাগুলো আমাদের কাজে লাগবে, এই ডাটাগুলো আমরা সেল করব। তখন দেখবো যে এই নাবিল ও কি ল্যাপটপের কথা বলতেছে, তাইলে ওর কাছে এখন অ্যাডটা দাও, ও মনে হয় এখন ল্যাপটপ কিনবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? জি 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 জি, বুঝতে পারছি। এইভাবে হচ্ছে ওরা ডাটা কালেক্ট করে। যে গুগলও দেখো, ইউটিউবে কিন্তু কোনো টাকা নেয় না ভিডিও দেখতে। তারপরে গুগলে তুমি কোনো কিছু সার্চ করতে গেলে টাকা নেয় না, কারণ ওরা যদি টাকা নাও, তাহলে এইগুলো মানুষ ইউজ করবে না, ইউজ করা ছাইড়া দিবে। এই জন্য ওরা ফ্রিতে দিছে এই সুবিধাগুলো, তোমরা ইউজ করো, ইউজ করে আমাদের কাছে তোমাদের ইনফরমেশনগুলো দাও, তোমরা প্রতিনিয়ত কি করতেছো না করতেছো। সেই ইনফরমেশনগুলো আবার ওরা এই যারা মার্কেটিং করে, যারা বিজনেস করে, ওদের কাছে সেল করে। মানে সেল করে মানে কি, মানে যখন আমরা অ্যাড দিই তখন তো আমাদের টাকা দিতে হয়, মেটারে টাকা দিতে হয়, গুগলে টাকা দিতে হয়। তখন ওই টাকা দেওয়ার বিনিময়ে তো ওরা এই ডাটাগুলো আমাদের কাছে দেয়, যে দেখো এই কাস্টমারগুলো আমার কাছে আছে, বা এই পিপলগুলো আমার কাছে আছে, যাদের কাছে তোমার প্রোডাক্ট তুমি সেল করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে ওদের বিজনেস পলিসি। ঠিক আছে, ওরা হচ্ছে ওদের নিজের স্বার্থের জন্যই এই জিনিসগুলো আমাদের ব্যবহার করতে দিছে। তো এখন আমরা দেখতে পারলাম যে আমাদের অডিয়েন্সের ডাটা বেশি আছে হচ্ছে মেটার কাছে, গুগলের তুলনায় মেটার কাছে 10 গুণ ডাটা বেশি আছে। কারণ ওদের প্রোডাক্টগুলাই এমন প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলোতে আমরা মানুষ বেশি ইউজ করি এবং বেশি এঙ্গেজ থাকি এবং বেশি ইনফরমেশনগুলো দিয়ে থাকি। ঠিক আছে, এবং গুগলের প্রোডাক্টগুলো অত এঙ্গেজিং প্রোডাক্ট না, শুধু ইউটিউব ছাড়া। কিন্তু ইউটিউবে আমরা জাস্ট ভিডিও দেখি, তেমন কোনো ইনফরমেশন আমরা দেই না। ঠিক আছে, তো এই হচ্ছে। আর আমরা এখানে যে 4-5 জন ক্লাস করতেছি, দেখা যাবে যে আমরাও যদি জীবনে কোনো কিছু অনলাইন থেকে কিনি এখন পর্যন্ত, তাহলে ফেসবুক থেকে কেনা হয়েছে। ওই গুগলে সার্চ দিয়ে হয়তোবা আমরা একটা জিনিস কিনবো, যে একটা ল্যাপটপ কিনবো, সেটার একটু স্পেসিফিকেশন বা একটু ডিটেলস একটু জানতে পারি গুগল থেকে, বা ইউটিউব থেকে একটা রিভিউ ভিডিও দেখতে পারি। কিন্তু সেখান থেকে কিন্তু আমরা কিনি না, আমরা ইউটিউব থেকে একটা রিভিউ ভিডিও দেখে কিনি, যায় দোকান থেকে বা শপিং মল থেকে। কিন্তু ফেসবুক থেকে কিন্তু আমরা কেউ না কেউ কিছু প্রোডাক্ট কিনছি। কারণ কি? কারণ আমাদের ওইভাবেই ফেসবুক আমাদের নিয়ন্ত্রণ করে, আমাদের কিনতে বাধ্য করে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মেটা, এবং এটাই হচ্ছে মেটা মার্কেটিং। তো যেহেতু আমাদের ডাটা মেটার কাছে অনেক বেশি, একজন বিজনেসম্যান অবশ্যই মেটাতে যখন অ্যাড দিবে তখন তার বিজনেসটা গ্রো করবে, বিজনেসটা ভালো হবে। তো আমাদেরও এই জন্য মেটা মার্কেটিংটাই শেখা উচিত। মেটা মার্কেটিং বলতে ফেসবুক মার্কেটিংটাই শেখা উচিত, ফেসবুক অ্যাডটাই শেখা উচিত। তাহলে আমরা আমাদের নিজের বিজনেস থাকলে নিজের বিজনেসটাও অনেক ভালো গ্রো করতে পারবো, এবং আমার ক্লায়েন্টের
জন্য যখন কাজ করব তখন ক্লায়েন্টের থেকে অনেক বেশি বেশি কাজ পাবো, কারণ তাদের প্রতিনিয়ত ফেসবুক অ্যাড দিয়েই তাদের বিজনেসটা রান করতে হবে বা কন্টিনিউ করতে হবে। তো আমরা বুঝতে পারলাম এখন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখব, আমাদের যে চ্যানেলগুলোর মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখব, এটার মধ্যে তো অ্যাড মার্কেটিং থাকবেই। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আমরা স্পেশালি একদম ফেসবুক অ্যাডস বা মেটা মার্কেটিং, সেটা একদম ডিপে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব, এবং এটা দিয়ে আমরা আমাদের যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আছে সেটা বিল্ড করবো ইনশাল্লাহ। তো আমরা যে এই যে জিনিসগুলা আরওআই বলো, তারপরে অডিয়েন্স বলো, পার্সোনালাইজ ডাটা বলো, যা যা আমি বললাম, এগুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে এখন করো না, তারপর আমরা নেক্সট টপিকটায় চলে যাব। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এখন, যদি কেউ কোনো কিছু বিষয় না বুঝতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই তাহলে, না? আচ্ছা, আমি একটা কথা বলি মামা, জি এখন সবাই আর কি মানে সবাই বলতে কি আমারটা আমি বুঝতেছি, সবাই সবার মতো বুঝি, কিন্তু যে প্র্যাকটিক্যালি করার টাইমে আর কি আটকে যাই। হ্যাঁ, আমরা তো প্র্যাকটিক্যালি এখনো যাই নাই, এই যে থিওরিক্যালি ক্লাস শেষ, এখন আমরা প্র্যাকটিক্যালি ঢুকবো, ঠিক আছে? মানে প্র্যাকটিক্যালি করার টাইমে অনেক কিছুই মানে ক্যাচে থাকে না মাথায়, যে এটার পরে এটা করতে হবে, এইসব ব্যাপার না। রাইট, সেই জন্য প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তো আমরা এখন প্র্যাকটিক্যালি ঢুকতেছি, তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা, তো আমরা নেক্সট টপিক আমরা বলছিলাম যে আজকে ওয়েবসাইট ক্রিয়েট করবো। আচ্ছা, এখন আমরা যেহেতু বুঝতে পারলাম আমরা মেটা মার্কেটিং শিখবো, মানে ফেসবুক মার্কেটিং শিখবো, তো যখন আমরা একজন ক্লায়েন্টের হয়ে কাজ করব, তখন অবশ্যই বাইরের কোনো ক্লায়েন্টে আমরা কাজ করব বা বাংলাদেশি ক্লায়েন্টেরও যদি কাজ করি, তো মেটা মার্কেটিং সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়, বা ফেসবুক আমি ফেসবুক মার্কেটিংটাই বলি, কারণ এটা তো আপনারা সবাই বেশি বেশি পরিচিত। ফেসবুক মার্কেটিং যখন আপনারা করবেন একটা বিজনেসের জন্য বা একজন ক্লায়েন্টের জন্য বা নিজের বিজনেসের জন্যই হোক, সেটা অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে করাটা খুব মানে প্রয়োজন। কারণ কি, আপনার যদি বিজনেসের একটা ওয়েবসাইট থাকে, তাইলে কি হয়, আপনার বিজনেসটা একদম পাকাপোক্ত হয় বলতে আপনার বিজনেসটা রিস্ক ফ্রি থাকে। আপনি যখন শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস রান করতে যাবেন, তখন সেটাতে অনেক ডিফিকাল্টি আসবে এবং এটা অনেক রিস্কই থাকবে, কারণ বিজনেসটা পুরোপুরি আপনার ফেসবুকের হাতে থাকবে। আপনার বিজনেসটা মানে আপনি যদি একটা পেজ ক্রিয়েট করে শুধু বিজনেস রান করতে চান, বিজনেসটা পুরোপুরি ফেসবুকের হাতে থাকবে। আর ফেসবুক কিন্তু আপনার লাভ বোঝে না, ফেসবুক ওর নিজের লাভ বোঝে। তো ফেসবুকের 19 থেকে 20 হইলে আপনার ওই পেজটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি ওই বিজনেস কখনো। আচ্ছা, একটা সেকেন্ড। আচ্ছা, ফেসবুক আচ্ছা, আমাদের যদি ক্লাসটা কেটে যায় আমি আবার লিঙ্ক দিব, ঠিক আছে? আপনি একটু জাস্ট নক করেন যে ক্লাস যখন কেটে যাবে আর কি। আচ্ছা, তো ফেসবুক নিজের স্বার্থটাই বুঝবে, আপনার বিজনেসের কথা বুঝবে না। তো আপনি যদি আপনার বিজনেসটা যদি সেফ রাখতে চান, তাহলে আপনি নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট করার প্রয়োজন, এই হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে আপনার ফেসবুকের পেজের মধ্যে কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো সুন্দরভাবে স্টোর করতে পারবেন না, মানে সাজাইতে পারবেন না। আপনার যদি নিজের পার্সোনাল একটা ওয়েবসাইট থাকে, তাহলে সেখানে আপনার বিজনেসটা সুন্দরভাবে সাজানো থাকে, যে আপনার এই প্রোডাক্টের ডিটেলস দেওয়া থাকে, প্রোডাক্টের সাইজ দেওয়া থাকে, প্রোডাক্টসের কালার দেওয়া থাকে, প্রোডাক্টসের ডিফারেন্ট ডিফারেন্ট ছবি দেওয়া থাকে, এবং কি বলে প্রোডাক্টের আরও যেই ব্যাপারগুলো ডিটেলস স্পেসিফিক অপশনগুলো থাকে, এগুলো সব আলাদা আলাদা থাকে। আচ্ছা, আমি একটু ওয়েবসাইটে যাই, ধরেন daraz.com-এ যদি আমি যাই, আচ্ছা daraz.com-এ যদি আমি যাই, দেখেন এখানে কিন্তু ওদের আলাদা আলাদা সেকশনগুলো ভাগ করা আছে, যেমন ওমেন ক্যাটাগরি, হেলথ অ্যান্ড বিউটি, ওয়াচ, মেন্স কালেকশন, মাদার্স অ্যান্ড বেবি, আলাদা আলাদা সুন্দর করা আছে। তারপরে কি বলে প্রোডাক্ট, এক একটা প্রোডাক্টে যদি আমি যাই, ধরেন এই যে টি শার্টের প্রোডাক্টে যদি যাই,
এই প্রোডাক্টের ভিতরে দেখবেন আবার ওরা সুন্দরভাবে কতগুলো ছবি দিছে। আচ্ছা, পরে স্পেসটা লোড হোক, ছবি দিছে এবং মিডিয়াম লার্জ এক্সেল সাইজ দিয়ে দিছে, ঠিক আছে। তারপরে আপনার এখানে এটা কত পারচেস করছে এবং রেটিং কেমন সেটা দেখার সুযোগ আছে, বিস্তারিত ডিটেলস দেখার সুযোগ আছে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে সম্ভব না। ফেসবুক পেজে আপনি ওই ইমেজ দিতে পারেন আর হচ্ছে ভিডিও অ্যাড করে জাস্ট একটু ডিটেলস লিখে দিতে পারেন, তারপর আপনাকে জাস্ট আপনার বলতে হবে যে কেউ নিতে চাইলে ইনবক্স করেন। তো তখন ইনবক্সে আপনার দাম জিজ্ঞেস করবে, আপনি বলবেন, তারপরে সে আবার কিছু জিজ্ঞেস করলে সেটা বলে দিতে হবে, সাইজ বলে দিতে হবে, আলাদা আলাদাভাবে বলে দিতে হবে। আর ওয়েবসাইটে সব দেয়া থাকবে, কাস্টমার এসে সব দেখে তার চাহিদা মতো সাইজ সিলেক্ট করে এখানে বাই নাও বা অ্যাড টু কার্ট করে সে এটা কিনে ফেলবে। এখানে আপনাকে কেউ ডিস্টার্বও করবে না, আপনাকে কেউ মেসেজ দিয়ে বলবেও না। তো এই জন্য আপনি ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করতে পারেন, কিন্তু সেখানে আপনি যদি স্কেল করতে চান, মানে আপনি বিজনেসটা বড় করতে চান, তাহলে অবশ্যই একটা ওয়েবসাইটও পাশাপাশি থাকা জরুরি। মার্কেটিং করতে তো অবশ্যই ফেসবুক পেজ লাগবে, কিন্তু আমি বলছি যে একটা পাশাপাশি একটা ওয়েবসাইট থাকাটাও জরুরি, কারণ ওয়েবসাইটে এই জিনিসগুলো ইজিলি করা যায় এবং ওয়েবসাইটে আপনি সব কিছু অটোমেশন করা যায়, মানে অটোমেটিকলি কাস্টমার আইসা সেলফ সার্ভিসের মতো আপনি প্রোডাক্ট কিনে ফেলবে। কেউ আপনাকে নক করবে না, ইনবক্সে প্রাইস বলতে হবে না, এখানে প্রাইসও দেওয়া থাকে, ইনবক্সে প্রাইস বলতে হবে না, সাইজ বলতে হবে না, এটার গুণাগুণ বলতে হবে না, সব অটোমেটিক হয়ে যাবে। তো এখানে আপনার কাজ কমে যাবে বা আপনার অনেক বড় টিম হায়ার করতে হবে না আপনার বিজনেসের জন্য, এবং আপনার বিজনেসটা অনেক বড় গ্রো হবে, স্কেল আপ হবে। যেমন দেখেন দারাজেরও কিন্তু ওয়েবসাইট আছে, আবার ওদের ফেসবুক পেজও আছে, ঠিক আছে। ফেসবুক পেজের মাধ্যমে ওরা ফেসবুক মার্কেটিংটা করে আর ওয়েবসাইটের মাধ্যমে সেল করে, মানে এখান থেকে এসে মানে মার্কেটিংটা করা হয় ফেসবুক থেকে, সেখান থেকে কাস্টমার ওয়েবসাইটে আসে, ওয়েবসাইট থেকে ক্রয় করে, ঠিক আছে। ওদের কিন্তু ইনবক্সে যাইতে হয় না, দারাজে কিন্তু বলে না যে প্রাইস জানতে ইনবক্স করো, ওরা জাস্ট প্রোডাক্ট পোস্ট করে ওইখানে লিঙ্ক দিয়ে দেয় ওয়েবসাইটে, ওই লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইটে আসে, ওয়েবসাইট থেকে মানুষ বাই করে ফেলে, বাই নাও দিয়ে অ্যাড টু কার্ট দিয়ে কিনে ফেলে। তো এই জন্য আপনি যখন বিজনেস যদি বড় করতে চান বা আপনার ক্লায়েন্ট যদি বিজনেস বড় করতে চায়, বিজনেসের সেল বাড়াইতে চায়, তাহলে ওয়েবসাইট থাকাটা জরুরি। তো বাইরের কান্ট্রিতে অনেকেই মানে 100 জনের ওয়েবসাইট আছে। আপনার বিজনেসে বাইরের ক্লায়েন্টের কাজ যখন আপনারা করবেন, ওদের অলরেডি ওয়েবসাইট আছে, ওদের ওয়েবসাইটের গুরুত্ব বুঝাইতে হবে না, কারণ ওরা জানে এবং ওরা বিজনেস রান করার সাথে সাথে ওয়েবসাইটটা বানায় ফেলে একজন ডেভেলপার দিয়ে। তো আপনার কাজ কী হবে, আপনাকে যখন একজন ফেসবুক মার্কেটার হিসাবে একজন ক্লায়েন্ট হায়ার করবে, সে প্রথমে আপনাকে দিবে কি একটা ওয়েবসাইট দিবে যে আমার এই ওয়েবসাইটটা নিয়ে তুমি আমার ফেসবুক মার্কেটিং করো। তখন আপনার ফার্স্ট দেখতে হবে যে তার কি ফেসবুক পেজ আছে কিনা, না থাকলে আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে হবে। তো তারপরে ওই ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিয়ে যে ওয়েবসাইটের নাম কি, লোগো কি, সেখান থেকে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। এটা আমরা সামনের ক্লাসে আরও দেখাবো। তো আমাদের ক্লায়েন্ট যেহেতু একটা ওয়েবসাইট দিবে, রেডি ওয়েবসাইট দিবে, যে ওয়েবসাইট থেকে তোমরা কাজ করো, এটা আমার ওয়েবসাইট, এটা আমার বিজনেস, এখান থেকে তোমরা ফেসবুকের মার্কেটিংয়ের কাজ করো। তো আপনাদের তো এখন ক্লায়েন্ট নাই, আপনাদের তো এখন কার ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, আপনাদের তো প্র্যাকটিস করতে হবে, তাই না? তো এখন এই জন্য আজকে আমরা আপনাদেরকে শিখাবো যে একটা ফ্রিতে কীভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেই ওয়েবসাইটে আপনারা আপাতত যখন ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাসগুলো করবেন, সেই ওয়েবসাইটে কীভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর এইটা আমরা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এই ওয়েবসাইটটা ক্রিয়েট করব, কোনো মানে বিজনেস মানে ক্লায়েন্টের জন্য খুলে দিব বা ক্লায়েন্টকে একটা ওয়েবসাইট বানাই দেবো এমন না, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। আর একটা ওয়েবসাইট বানাইতে কিন্তু ডোমেন কিনতে হয়, হোস্টিং কিনতে হয়, বছরের একটা খরচ আছে, রেনু করার খরচ আছে। তো আমরা তো নতুন অবস্থায়, আমাদের দরকার নেই একটা ওয়েবসাইট বানায় প্র্যাকটিস করা। তো আমরা এখন ফ্রিতে কীভাবে করা যায় সেটা দেখব। তো ফ্রিতে ওয়েবসাইট বানানোর জন্য আমাদের প্রথমে যাইতে হবে pandaon.io, এই সাইটটাতে। এই যে দেখেন pandaon.io, এই ওয়েবসাইটটা যেতে হবে, এখানে সার্চ করলে আপনারা পাবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, যদি দরকার পড়ে আপনারা ক্লিক করলেও চলে যেতে পারবেন। তো আপনাদের প্রথম কাজ হবে এই ওয়েবসাইটে যাওয়া, এই ওয়েবসাইটে যেয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, আগে সাইন আপ করতে হবে। আচ্ছা, ওয়েবসাইটে একটু লোডিং হোক। আচ্ছা, ওপেন হয়েছে। তো আপনারা ফার্স্টে এই সাইটটাতে যাবেন, এই pandaon.io, এই সাইটটাতে আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন। এটাতে যাওয়ার পর আপনাকে এই যে দেখেন, এখানে আপনি স্টার্ট ফ্রি একটা বাটন আছে উপরে, আবার এখানে গেট স্টার্টেড আছে, দুইটাতে যে কোনো একটাতে গেলেই হবে। আমরা যদি স্টার্ট ফ্রিতে ক্লিক করি,
ক্লিক করার পর একটা রেজিস্ট্রেশন করার জন্য একটা ফর্ম আসবে। তারপর ফার্স্টে এখানে রেজিস্ট্রেশন করবেন। আপনারা ডাইরেক্ট কানেক্ট উইথ গুগল, আপনারা যদি গুগলে আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা থাকে তাহলে এখানে ক্লিক করলে ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলা যাবে। বা যদি চান আপনারা আপনাদের যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেসটা দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, তারপর এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে, তারপর এখানে আই এগ্রি দুইটা এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। আমি এখন দেখাচ্ছি না, কারণ আমার অ্যাকাউন্ট করা আছে দেখে আমি আবার নতুন করে অ্যাকাউন্ট করতেছি না। তো আপনারা জাস্ট এই সিম্পল স্টেপগুলো আপনারা পারবেন, এগুলো জাস্ট ফিল আপ করে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে আপনাদের নেক্সট স্টেপে আপনাদের ইমেইলে, আপনাদের এই যে জিমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। সেই কনফার্মেশন মেইলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা পারফেক্টলি কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে যাওয়ার পরে আবার এই সাইটটাতে যাবেন। এই সেটটাতে যেয়ে তখন এই যে লগইন বাটনে ক্লিক করবেন, এই যে পাশেই আছে লগইন। এখন তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, আপনি কনফার্ম করে ফেলছেন। এখন লগইনে যাবেন। লগইনে যাওয়ার পরে আপনি যে লগইন উইথ ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর আপনি যেই ইমেলটা দিয়ে লগইন করছেন, রেজিস্ট্রেশন করছেন, সেই ইমেলটা লিখবেন। আমি আমার আগের স্টুডেন্টদের দেখানোর জন্য একটা সাইটে অ্যাকাউন্ট করেছিলাম, কোন মেইলটা ইউজ করেছিলাম, আচ্ছা এটা ঠিক আছে মনে হয় এখন। আচ্ছা, আমি আমার পাসওয়ার্ড, ইমেলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন করলে আপনারা এরকম একটা পেজ পাবেন, এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। সেরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখেন প্রথমেই লেখা আছে ক্রিয়েট নিউ সাইট। এটা আপনারাও পাবেন, আপনারা লগ ইন করার পরে এরকম একটা সাইট পাবেন, ক্রিয়েট নিউ সাইট। এই বাটনটার মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, আমি আবারও বলতেছি, আপনারা যে এই যে ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করা দেখাই দিতেছি ফ্রিতে, এটা কিন্তু শুধুমাত্র আপনাদের পার্সোনাল ইউজের জন্য, মানে আপনারা প্র্যাকটিসের জন্য। এটা কিন্তু আপনারা প্রফেশনালি, মানে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট খুলে দিবেন সেটা কিন্তু হবে না। এটা প্রফেশনাল ইউজ করার জন্য, এটা জাস্ট পার্সোনালি আপনি একটা ফ্রি ওয়েবসাইট আপনি প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, এটা দেওয়ার পরে ক্রিয়েট সাইটে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, ওয়ার্ডপ্রেস, ড্রপাল, ফন্ট ইনসাইট, কাস্টম আপস্ট্রিম। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করব ফার্স্ট। আচ্ছা, ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পরে এখন আসবে ক্রিয়েট ইউর প্যান্ডা ওয়ান সাইট। আচ্ছা, এখান থেকে আমাদের শুরু করতে হবে সাইট ক্রিয়েট করা। প্রথমে আছে নেম ইউর প্যান্ডা ওয়ান সাইট, আপনার সাইটের নাম দেন। সাইটের নাম আপনি সাপোজ যে কোনো একটা আপনার নিজের নামও আপাতত খুলতে পারেন, বা একটা ধরেন আপনি মনে করলেন যে আপনি নিজের একটা বিজনেস রান করবেন, সেই বিজনেসের একটা নাম দিতে পারেন, সেই নামেও করতে পারেন। ঠিক আছে, এটা আপনার জাস্ট, এটা তো আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য করব, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ধরেন আমি একটা ডেকোরেশন, হোম ডেকোর আইটেমের বিজনেসের জন্য খুলতেছি, তাহলে আমি নাম দিলাম ধরেন ড্রিম ডেকোর, এই নাম দিলাম। তো এখানে নাম দেওয়ার পরে এখানে লেখা আছে চুজ এ রিজন ফর দ্য সাইট। এখানে কি আপনি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করা আছে, এইটাই থাক, কোনো সমস্যা নেই। তারপর এখানে কন্টিনিউ দিব। আচ্ছা, কন্টিনিউ দেওয়ার পরে যে আমার সাইটটা লোডিং হচ্ছে, মানে এই সাইটটা এখন ক্রিয়েট হইতেছে। এই যে সাইটটা ক্রিয়েট হইতেছে, এই সাইট যখন ক্রিয়েট হবে তখন আপনারা কোনো কিছু টাচ করবেন না, বা অন্য জায়গায় যাবেন না, একটু অপেক্ষা করবেন। তা না হলে ব্যাক এন্ডে প্রবলেম হইতে পারে। মানে একটু সময় দিবেন, অন্য কোনো কিছুতে ক্লিক করবেন না। যখন কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক একটা পেজ শো করবে। আমাদের দেখেন এইভাবে যখন সাইট কমপ্লিট হবে, এইভাবে কমপ্লিট লেখা আসবে, এটা পুরো ভরাট হয়ে যাবে। তারপরে নিচে একটা বাটন পাবেন ইয়েলো কালারের, ভিজিট ইউর প্যান্ডা ওয়ান সাইট ড্যাশবোর্ড। আচ্ছা, আমরা এখানে ক্লিক করব নেক্সট।
আচ্ছা, এখানে ক্লিক করার পরে এই ধরেন আমাদের সাইট মোটামুটি কমপ্লিট। এখন আমরা সাইটটা ভিজিট করব কীভাবে বা কীভাবে দেখব, এত কিছু দেখে আপনারা ঘাবড়াবেন না। এখানে দেখেন উপরে যে ডেভ অপশন আছে, এখানে অটোমেটিক এই পেজটাতেই থাকবে। এই ডেভের নিচে দুইটা অপশন পাবেন আপনারা, ভিজিট ডেভেলপমেন্ট সাইট আর একটা হচ্ছে সাইট অ্যাডমিন, ঠিক আছে? তো ফার্স্ট ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এটাতে ক্লিক করেন, দেখেন কি দেখা যায়। এই যে এটাতে ক্লিক করার পরে আমাদের একটা সেটিংস আসবে। এটা কিন্তু একবারই করতে হবে, মানে প্রথমে আপনার সাইটটা পুরো সেট আপটা কী হবে সেটা আমি দেখাচ্ছি। তো এটা আমাদের প্রথমে এখানে সিলেক্ট করতে হবে যে প্রথমে ইংলিশ, ইউনাইটেড স্টেট। আমরা যেহেতু ইংলিশে এই সাইটটা রাখবো, ইউনাইটেড স্টেট দিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে সাইটটার একটা টাইটেল দিব, মানে আপনার যে বিজনেসের নাম দিবেন বা আপনার নিজের নামে খুলতে চাইলে নিজের নাম দিবেন। তো আমি দিছিলাম আমার বিজনেসের নাম ড্রিম ডেকোর, ড্রিম ডেকোর। আচ্ছা, তারপরে দিতে হবে সেকেন্ডে একটা ইউজার নেম। ইউজার নেম ধরেন আমি দিলাম ড্রিম ডেকোর একসাথে। ইউজার নেমে কোনো স্পেস দেওয়া যাবে না, একটা যে কোনো একটা ইউজার নেম দিতে হবে। তারপর একটা পাসওয়ার্ড এখানে অটোমেটিক ওরা এটা সাজেস্ট করতেছে, আপনি চাইলে এটাও রাখতে পারেন বা একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েটও করে দিতে পারেন আপনার যেই পাসওয়ার্ডগুলো হয়তো বা। আর আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং শুরু করতেছেন, আপনারা তো রেগুলার কাজ করবেন, আপনারা চেষ্টা করবেন একটা স্ট্রং পাসওয়ার্ডই ইউজ করতে সব কিছুতে। কারণ আপনারা এখন পেজ খোলা লাগতে পারে, ফেসবুক খোলা লাগতে পারে, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খোলা লাগতে পারে, আর অন্য সাইডেও অ্যাকাউন্ট করা লাগতে পারে। একটা পাসওয়ার্ড যদি সবগুলোতে ইউজ করেন তাহলে মনে করেন আপনাদের ভুলে যেতে, মানে আপনারা ভুলবেন না, বা ওই পাসওয়ার্ডটাই সবগুলোতে ইউজ করলে আপনাদের জন্য কষ্ট কম হবে। যে কোন সাইটের জন্য কোন পাসওয়ার্ড রাখছে এটা সেভ করে রাখা, এটা জটিল বিষয়। তো একটা পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ডই সব কিছুতে ইউজ করলে এটা ভালো হয়। আচ্ছা, পাসওয়ার্ড আমি জাস্ট যেহেতু আপনাদের ক্রিয়েশনটা দেখাবো আমি এটাই রাখলাম। আপনারা চাইলে এখানে পাসওয়ার্ড চেঞ্জও করে দিতে পারেন। এই যে আপনার পাসওয়ার্ড আপনার নামও দিয়ে চেঞ্জ করে নাম্বার দিয়ে এইসব দিয়ে দিতে পারেন। আচ্ছা, তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, যে আপনার যে ইমেল অ্যাড্রেসটা, একটা ইমেল অ্যাড্রেস, জিমেল যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখেন আর কিছু করতে হবে না, এটা যে আছে ফাঁকাই থাক। তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটাতে ক্লিক করবেন, এই বাটনটাতে। এটাতে ক্লিক করার পরে দেখেন আসছে সাকসেস, মানে আপনার সাইটটা কমপ্লিট। এখন আপনার ইউজার নেমটা এইটা আর পাসওয়ার্ডটা আমি যেটা দিচ্ছি ওইটাই। তো এই সাকসেস বাটন পাওয়ার পরে দেখবেন নিচে ছোট্ট করে লগইন দেওয়া আছে, এই লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে এখন আপনার ওই পাসওয়ার্ডটা আর ওই যে ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা দিয়ে আপনি করবেন, লগইন করবেন। দেখেন আমার সাইটটা যে ক্রিয়েট হয়েছে, এই যে দেখেন এখানে কিন্তু আমার ওই সাইটটার লিঙ্ক দেওয়া আছে, যে এই সাইটটাই হচ্ছে আমার ক্রিয়েট হয়েছে, যে dev/dreamdeco.panda1site.io। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক বা ওয়েবসাইট অ্যাড্রেস, এটাই হবে আমার ওয়েবসাইট অ্যাড্রেস। সাইটটাতে যে আপনি যদি এখন এই যে সাইট অ্যাডমিনে যান, সাইট অ্যাডমিনে আপনার এই পাসওয়ার্ডটা যেটা সেভ করে রাখছিলাম সেটা দেন, আর ইউজার নেমটা দেন ড্রিম ডেকোর, তারপর দিয়ে লগ ইন করেন। এই যে দেখেন এখন লগ ইন হয়ে গেছে, আপনার সাইটটাতে লগ ইন হয়েছে। এটা হচ্ছে আপনার সাইট ওয়ার্ডপ্রেস সাইট যেটা আপনি ক্রিয়েট করলেন, সেটা ড্যাশবোর্ড, এটাকে বললাম আমরা ড্যাশবোর্ড। এই যে লেখা আছে ড্যাশবোর্ড, এখান থেকে এখন আপনার ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ করা যাবে। আপনার ওয়েবসাইটটা কোনটা, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এই যে এতটুকু, dev.dreamdeco.panda1site.io, ঠিক আছে? আপনি ওয়েবসাইটে যে এখান থেকেও দেখতে পারবেন, ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখান থেকেও দেখতে পারবেন। এই যে এখন হচ্ছে আমার কি করতে হবে, সাইটটা আমি ক্রিয়েট করে ফেলছি, এখন সাইটটার ডিজাইন চেঞ্জ করব বা প্রোডাক্ট অ্যাড করব বা আমার লোগো অ্যাড করব, এইসব করব, কাস্টমাইজ করব আর কি। তাহলে মানে থিম চেঞ্জ করব, ওয়ান কাইন্ড অফ থিম চেঞ্জ করব। আচ্ছা, থিম চেঞ্জ করতে হলে তাহলে আমাদের যে লগ ইন করলাম, ড্যাশবোর্ড থেকে কোথায় যেতে হবে, ড্যাশবোর্ড থেকে যে অ্যাপারেন্সে যেতে হবে। অ্যাপারেন্স থেকে দেখেন যে থিম অপশন আছে, তো অ্যাপারেন্স থেকে যদি আমরা থিমে ক্লিক করি, থিমে ক্লিক করলে দেখবেন এখানে ফ্রিতে অনেকগুলো থিম দেয়া আছে, ঠিক আছে? ফ্রিতে অনেক থিম দেয়া আছে, এখান থেকে আপনি যে কোনো একটা থিম চুজ করতে হবে। তাহলে যেহেতু আমরা এখানে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য প্র্যাকটিস করব, সেক্ষেত্রে আমরা একটা ই কমার্স সাইটের থিম চুজ করব। তাহলে এখানে যদি আমি সার্চ করি যে ই কমার্স,
সরি এখানে যে এখানে আগে অ্যাড নিউ থিমে ক্লিক করবেন, যে অ্যাড নিউ থিমে ক্লিক করে তারপর সার্চ করতে হবে। যে অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে যে এখানে অনেক থিমের সাজেশন দেখবেন, এখান থেকে আপনি এই যে এখান থেকে ধরেন এই যে একটা থিম আছে, এটা যে প্রোডাক্ট বেস অনুযায়ী ই কমার্স সাইট, তারপরে এটা একটা আছে, এটা একটা আছে। আচ্ছা আমরা যেহেতু টেস্ট করব, আমরা এখান থেকে একটা থিম চুজ করতে পারবো, যে এটা আছে। আচ্ছা আমরা এটা চলি। আচ্ছা দেখি আরো। আচ্ছা ধরেন আমরা এই যে এটা করলাম, এখানে যে থিমটার উপরে আপনি মাউস রাখবেন, দেখেন এই যে এখানে ডিটেলস, প্রিভিউ আর ইনস্টল আর প্রিভিউ একটা অপশন আসবে। আপনারা দিবেন হচ্ছে যে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করে একটু অপেক্ষা করবেন, তারপর যে অ্যাক্টিভ বাটন আসবে, তারপর অ্যাক্টিভে ক্লিক করবেন। এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখেন অ্যাক্টিভ হওয়ার পরে আবার যে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ অমনিপাস, এই যে থ্যাংক ইউ ফর ইনস্টলিং গ্যাজেট হাব, এটা হচ্ছে আপনার থিমটার নাম। তারপরে দেখবেন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ অমনিপাস, এখানে ক্লিক করবেন। সেটা এটা প্রিমিয়াম ভার্সনের জন্য, এটা আমাদের দরকার নেই, সরি এটা আমাদের লাগবে না, এটা পেইড ভার্সনের জন্য। তাহলে আমরা ফ্রি যেগুলো আছে এগুলো দেবো, যে বিগিন ইনস্টলিং প্লাগইন, এগুলো আমরা ইনস্টল করব। ইনস্টল ভিডিও, এই ক্লাসের ভিডিও রেকর্ড থাকবে, আপনারা না পারলে রেকর্ড দেখে দেখে তারপরে করবেন হোমওয়ার্কটা, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন যদি আমি সাইটটাতে আবার রিলোড দিই, যেখানে সাইটটার থিম তো আগে এমন ছিল, এখন যদি আবার রিলোড দিই, দেখেন থিম চেঞ্জ হয়ে গেছে, দেখেন পুরো থিম চেঞ্জ হয়ে গেছে, প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। দেখেন একটা ই কমার্স সাইটের মতো, আজকে গ্যাজেটের প্রোডাক্টের সাইট আমরা ডেভেলপ করে ফেললাম কত তাড়াতাড়ি। এখন যদি আপনি যে এখানে শপ নাও বাটনে ক্লিক করেন, এখন চাইলে আপনি যে এখানে এই লোগো চেঞ্জ করতে পারেন, তারপরে এখানে নাম্বার চেঞ্জ করতে পারেন, তারপরে এখানে ছবি, এই ছবি, এই ছবি, এগুলো চেঞ্জ করে আপনার প্রোডাক্টের ছবি ইউজ করতে পারেন। মানে সব কাস্টমাইজ করা যাবে, এখানে যা যা আছে থিমের মধ্যে সব কাস্টমাইজ করা যাবে। এখন আপনারা শুধু যে আমি এই থিম ইউজ করছি দেখে আপনারাও করবেন তা না, আপনারা কিন্তু এখানে যে অ্যাপারেন্সে যাওয়ার পরে থিমে গেলে আপনারা আরও অনেক থিম পাবেন, আপনাদের পছন্দ মতো আপনার যেটা মন চায় ওইটা আপনারা সিলেক্ট করে ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। এই হচ্ছে আপনাদের কাজ। আমি আবার দেখাই, যে আপনি অ্যাপারেন্স থেকে থিমে যাওয়ার পরে যে অ্যাড নিউ থিমে ক্লিক করবেন, যে একদম উপর থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে দেখবেন যে অনেক থিমের অপশন আছে, যে অনেক থিম আছে। বা আপনি যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট হিসাবে সার্চ করতে যান, যেমন আমি এই সাইটটার বিজনেসের নাম দিছিলাম ড্রিম ডেকোর, আমি হোম ডেকোরের আইটেম সিলেক্ট করছি, তাইলে আমি এখান থেকে সার্চ দিয়ে দেখতে পারি যে ডেকোরেশন, যে হোম ডেকোরের কোনো থিম আছে কিনা, যে হোম ডেকোর, এখানে সার্চ দিলে দেখবেন এই যে হোম ডেকোর রিলেটেড থিম আসছে। তাহলে আমি এখান থেকে এগুলো আমার জন্য বেটার হবে। ধরেন আমি এখান থেকে এই যে হোম ডেকোর শপ, ধরেন এটাই ইনস্টল করলাম, এটা ইনস্টল করে এই অ্যাক্টিভ করে দিলাম, এই এখন নতুন একটা হয়ে যাবে। তারপর প্লাগইনগুলো এই করে দেব, যে ইনস্টল নতুন একটা প্লাগইন করে দেব, বাস হোমওয়ার্কগুলো শুরু হয়ে গেল আজকে থেকে। তো আপনাদের নেক্সট ক্লাসের আগ পর্যন্ত, নেক্সট ক্লাস তো স্যাটারডেতে, শনিবার না, তো শনিবারের আগেই আপনারা সবাই হোমওয়ার্কটা করে সাবমিট করে দেবেন। হোমওয়ার্ক সাবমিট করার সিস্টেমটা আমি বলে দিই। হোমওয়ার্ক সাবমিট করার সিস্টেম হচ্ছে, আপনারা যখন এরকম একটা সাইট ক্রিয়েট করবেন, এরকম সাইট ক্রিয়েট করবেন, আপনারা তো এই সাইটটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেবেন কীভাবে, আপনাদের প্রত্যেকের কিবোর্ডে ওই যে প্রিন্ট এসসি
একটা অপশন আছে, ওই বাটনটাতে ক্লিক করে এরকম একটা অপশন আসবে, তারপর আপনি এটা পুরো স্ক্রিনটা এরকম করে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে কন্ট্রোল এস এ ক্লিক করবেন, তারপর একটা স্ক্রিনশট সেভ হয়ে যাবে, ঠিক আছে। স্ক্রিনশটটা নিয়ে কি করবেন, আপনারা এটা গ্রুপে আপলোড করবেন, আপনাদের যে গ্রুপে আমি অ্যাড করে দিছি সেই গ্রুপটাতে স্ক্রিনশটটা আপলোড করবেন। আচ্ছা, এই গ্রুপটাতে আপনারা সবাই আছেন আমার মনে হয়, যারা আছেন এই গ্রুপটাতে যে এই যে এখানে যে রাইট সামথিং, এখানে যে আপনার যে হোমওয়ার্কের কমপ্লিট স্ক্রিনশটটা আছে, এই সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করবেন। কারণ আপনি সাপোজ একটা ইমেজ আপলোড করলাম, আমি একটা ইমেজ আপলোড করলাম, আপলোড করে তারপর এখানে লিখবেন যে আপনি ইনফরমেশনটা লিখবেন জাস্ট ব্যাচ 2.0 আর হচ্ছে হোমওয়ার্ক 01, এই দুইটা লিখে জাস্ট সাবমিট করে দিয়ে জাস্ট পোস্ট দিয়ে দিলেই হবে, তারপরে আমি ওইগুলো দেখতে পারবো, ঠিক আছে। আর সরি, আরেকটা জিনিস হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, এই যে লিঙ্কটা যে কপি করে এখানে যে কপি লিঙ্কটা এখানে দিলে কপি হয়ে যাবে, যে কপি করে এই লিঙ্কটা জাস্ট লাস্টে দিয়ে দিবেন, এই লিঙ্কটা সাইট লিঙ্ক এইভাবে দিয়ে জাস্ট আপনারা এখানে পোস্ট ক্রিয়েট করে দিবেন, তাহলে আমি এই গ্রুপে আমি পেয়ে যাব, এবং এক একজনের হোমওয়ার্ক দেখে দেখে যখন আমি লিঙ্কে আবার ক্লিক করে দেখবো যে ওয়েবসাইটে কি কি ভুল আছে, এবং পরবর্তীতে সেই ভুলগুলো আপনাদের আবার ক্লাসে বলে দিব বা ধরাই দিব, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এইভাবে গ্রুপে ওয়েবসাইট হোমওয়ার্ক সাবমিট করবেন। হোমওয়ার্ক সাবমিট না করলে কিন্তু আমি আপনাদের যেই কাজে আপনারা কতদূর আগাইছেন বা আপনাদের কাজগুলো ঠিক আছে কিনা সেগুলো আমি চেক করতে পারবো না, কারণ ক্লাসে সবার হোমওয়ার্ক একজন একজন করে নিয়ে দেখাটা সেটা আমার জন্য টাফ হয়ে যাবে এবং সময়ও লাগবে। সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে সাবমিট করে রাখেন, আমার ফ্রি টাইমে আমি সেই ক্লাসের হোমওয়ার্কগুলো দেখে রাখবো, এবং যার যেটা ভুল আছে সেটা আমি নোট ডাউন করে ক্লাসে আপনাদের বলে দিব। তো এই হচ্ছে আজকের মতো ক্লাস, কীভাবে হোমওয়ার্ক করবেন, সাবমিট করবেন সব দেখাই দিলাম, এবং কীভাবে একটা সাইট ক্রিয়েট করবেন সেটাও দেখাই দিলাম। তো আশা করি আপনারা নেক্সট ক্লাস এর আগেই আমি হোমওয়ার্কগুলো পেয়ে যাব। আপনারা চেষ্টা করবেন শনিবারের আগেই হোমওয়ার্কগুলো জমা দিতে, যেন আমি আমার দেখার সুযোগ যেন পাই, সময় যেন পাই ক্লাসের আগে। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকে ক্লাস নিয়ে, তাহলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই, তাহলে ক্লাস শেষ করে দিব।